বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট, ম্যানেজারকে অপহরণ ও অস্ত্র ছিনতাই, জঙ্গি কুকি চিনকে দায় কর্তৃপক্ষের। সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের ঈদের আগে মুক্তি নিয়ে সংশয়, আলোচনায় নেই অগ্রগতি। উপজেলা নির্বাচনে তৃণমূলের সংঘাতে শঙ্কায় আওয়ামী লীগ, ভোটের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল বিএনপি নেতারা। বুয়েটের রাজনীতি নিয়ে মুখোমুখি ছাত্রলীগ শিক্ষার্থী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ক্যাম্পাসে ব্রিফিং। গুজব প্রতিরোধে ফেসবুক, ইউটিউব বন্ধের সিদ্ধান্ত যৌক্তিক নয় বলছেন বিশেষজ্ঞরা, ক্ষতিগ্রস্ত হবে ই কমার্স। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ ও বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কারা ব্যাংক হামলা করেছে তা এখনও জানা যায়নি। কত টাকা লুট হয়েছে সেটা হিসাব করা হচ্ছে। স্থানীয় কুকি চীনের সদস্যরা ডাকাতি করেছে বলে ধারণা সোনালী ব্যাংক কর্তৃপক্ষের। তবে ডাকাতদের সঠিক পরিচয় জানাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। ব্যাংকে নিজস্ব নিরাপত্তা কর্মী থাকলেও সন্ত্রাসীদের প্রতিরোধ করতে পারেনি তারা। ব্যাংক লুট হয়েছে, বাট শোনা যেটা জানতে পেরেছি, বাট এটার অর্থ কি হয়েছে না হয়েছে ম্যানেজারকে না পাওয়া পর্যন্ত বলতো না দেখলে বোঝা যাবে না। ঘটনা কি হয়েছে এটা কালকে ব্যাংক না খুললে এটা বোঝা যাবে না আসলে কি হয়েছে ব্যাংকের ভিতরে। ব্যাংকে আক্রমণ হয়েছে, অ্যাটাক হয়েছে, বাট নিয়েছে কি নিয়েছে তা বলতে পারবো না, কারণ ম্যানেজার অপহৃত, ম্যানেজারকে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মং, ঠিক কত টাকা লুট করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? এই মুহূর্তে সেখানকার চিত্র আপনি কেমন দেখছেন? আসলে গতকালকে রাত ৯টার দিকে যে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে, সেটির আসলে কত টাকা ব্যাংক থেকে লুট করা হয়েছে সেটি কিন্তু এখনো নির্দিষ্ট করে বলতে পারছে না। তবে ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলতে না পারলেও আমরা স্থানীয় সেখানে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার কথা বলতে জানতে পেরেছি যে গতকালকে কিন্তু রুমার সোনালী ব্যাংকে ১.৫ কোটি টাকা কিন্তু এখানে পৌঁছানো হয়েছে বলে আমরা বান্দরবান সোনালী ব্যাংকের মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত যে ব্যাংক ম্যানেজার তিনি কিন্তু অপহৃত রয়েছে এবং তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন। এবং আমরা গতকালকে রাতেই খবর নিয়েছি যে সেখানে যৌথ বাহিনীর একটি অভিযান চলছে এবং রুমায় বিভিন্ন জায়গায় আসলে তল্লাশির কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে। অল্প কিছুক্ষণ আগে কিন্তু বান্দরবান থেকে জেলা প্রশাসক থেকে শুরু করে জেলা পুলিশ একটা টিম এবং ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা কিন্তু রুমার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা যেমনটি বলছেন যে আসলে কত টাকা এবং সেখানে লুট হয়েছে এবং এটি নির্দিষ্ট করে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ব্যাংকের যে ব্যাংক ম্যানেজার অপহৃত হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে। তবে সেখানকার স্থানীয়দের সাথে কথা বলতে জানতে পারলাম যে আসলে তারাবি নামাজ পড়ার সময় কিন্তু নামাজ পড়াকালীন সময় সেখানে ব্যাংক কর্মকর্তাদের মসজিদকে ঘিরে কিন্তু সেখানে ব্যাংক কর্মকর্তা যারা আছেন তাদেরকে কিন্তু আসলে যে ডাকাতি দল আসে তারা কিন্তু প্রহার করে এবং তাদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এবং পরে সেখানে উপজেলা পরিষদের মধ্যে যে 4 জন আনসার রয়েছেন, 4 জন আনসারের অস্ত্র এবং ব্যাংকের আশেপাশে যে সকল পুলিশ ছিল তাদের 10টি অস্ত্র কিন্তু লুট করে নেওয়া হয়েছে। মোট 14টি অস্ত্র লুট করে নেওয়া হয়েছে এবং সেখানে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং যারা আসলে সেখানে মসজিদে ছিলেন তারা কিন্তু আসলে আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা খুব গুরুতর আহত না হলেও তারা কিন্তু প্রাথমিক চিকিৎসায় মোটামুটি সুস্থ আছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সেখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা কিন্তু রুমার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানতে পেরেছি। তবে রুমায়
এখন পর্যন্ত যে পরিবেশ আসলে সেটি কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন যেটি বলছেন যে আসলে এটি কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে এবং এই যারা আসলে ম্যানেজারকে নিয়ে গেছেন তারা যেমনটি বলছেন যে তারা এখানে যে রুমার যে কেএন এর যে সদস্য আছে তাদেরকে কিন্তু ধারণা করে তারা এই ব্যাংক ডাকাতির সাথে জড়িত আছে বলে ধারণা করছে বলে আমি জানতে পেরেছি। এ হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মংখিং মার্মা। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকদের ঈদের আগে মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। জলদস্যুদের সঙ্গে আলোচনা চললেও এখন আনুষ্ঠানিক অগ্রগতি না হওয়াতে এই সংশয়। আর মুক্তি পেলেও দেশে ফিরতে নাবিকদের সময় লেগে যাবে অন্তত 20 থেকে 25 দিন। 3 সপ্তাহ হলো সোমালি জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহর 23 নাবিক। জিম্মি হওয়ার 9 দিনের মাথায় জলদস্যুদের তরফ থেকে ফোন আসে জাহাজ মালিকের কাছে। এরপরে জিম্মি নাবিকদের মুক্তি আলোচনা সামনে আসে। ঈদের আগে নাবিকদের মুক্তির চেষ্টা করা হলেও আলোচনায় বিশেষ অগ্রগতি নেই। তবে জাহাজ মালিক প্রতিষ্ঠান বলছে দেরি হলেও নাবিকরা যাতে নিরাপদে ফিরতে পারে সেই বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা খুব কম সময়ের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে আমাদের নাবিককে ফিরিয়ে আনতে পারবো। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো, বিষয়টা নির্ভর করছে জলদস্যুদের মতিমর্জির উপর। সুতরাং আমরা চাইলেই যে কাল নিয়ে আসবো বা ঈদের আগে নিয়ে আসবো এমনটা সম্ভব নয়। নৌবাণিজ্য অধিদপ্তর জানিয়েছে আলোচনা চলছে। যেহেতু মালিক প্রতিষ্ঠানের পূর্ব অভিজ্ঞতা আছে সে অনুযায়ী তারা আগাচ্ছে। যেহেতু এটা আগে ঘটনা এ ধরনের ঘটেছে, কাজেই ওই ব্যাপারগুলি আসলে চাপ থাকবে, কিন্তু থাকলেও এগুলিতে ধীরে ধীরে আলাপ আলোচনার মাধ্যমে একটা স্তরে গিয়ে সমাধান হবে। গত 12 মার্চ সোমালিয়া উপকূলের 700 নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহর দখল নেয় জলদস্যুরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। উপজেলার ভোট নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ। বিরোধী জোট নির্বাচন বর্জন করায় জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও নিজেদের প্রতিপক্ষ হতে হবে নিজেদেরই। এতে তৃণমূলের সংঘাতের শঙ্কায় আছে কেন্দ্র। তাই দলের কঠোর বার্তা, কেউ সংঘাতে জড়ালে নেওয়া হবে সাংগঠনিক ও প্রশাসনিক পদক্ষেপ। এমপি হয়ে এখন এটা বোঝা যাচ্ছে যে সাতখানে রোগের এখন জমাত শাসন করতেছে। চট্টগ্রাম 15 আসনের এমপি এম এ মোতালেবের বিরুদ্ধে সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভির অভিযোগ, জাতীয় নির্বাচনে জয় পেতে সহায়তা করায় উপজেলার ভোটে জামাতকে ছাড় দিচ্ছেন তিনি। উপজেলার চেয়ারম্যান হিসেবে জনাব আব্দুল মোতালেব তালুকদারকে আমরা তাকে জাতি হিসাবে আমরা সিদ্ধান্ত দিচ্ছি। অন্যদিকে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত হলেও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুজনের নাম ঘোষণা করে এক সভায় তাদের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। এতে ক্ষুব্ধ অন্য মনোনয়ন প্রত্যাশীরা। এ অবস্থায় মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর সহ নানা জেলায় উপজেলা নির্বাচন নিয়ে এই বিরোধ সংঘাতে গড়ানোর শঙ্কা স্থানীয়দের। পাশাপাশি যেসব আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল সেসব জায়গায়ও আগে থেকে তৈরি হয়ে আছে দুটি প্রভাব বলয়। এ অবস্থায় দলের সাধারণ সম্পাদকের স্পষ্ট হুঁশিয়ারি, নির্বাচনে ব্যক্তিগত প্রভাব বিস্তারের সুযোগ নেই। যে যত মন্ত্রী হন, এমপি হন, কারো প্রভাবিত হবে এবং কোনো প্রকার হস্তক্ষেপ কেউ করবে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে, এইটা কোনো অবস্থায় অ্যালাউ করা যাবে না। দলের 8 বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক ও যুগ্ম সাধারণ সম্পাদকরাও সক্রিয় এই বিরোধ নিরসনে। তারা বলছেন মতভেদ কাটাতে তৎপর রয়েছে আওয়ামী লীগ। পাশাপাশি সুষ্ঠু ভোটে ইসিরও দায়িত্ব দেখছেন তারা। দলগতভাবে নির্বাচন হবে না, এখানে যার যার মতো করে সেই নির্বাচন করবে। সেই ক্ষেত্রে এমপির একটা চয়েস থাকতেই পারে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু আমি মনে করি এইটা একটা ভালো নির্বাচন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা হবে না। আমাদের দলের কোনো কর্মী যদি সহিংসতা করে কিংবা আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সাথে লিপ্ত হয়, অবশ্যই দল সিদ্ধান্ত নেবে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। আওয়ামী লীগ নেতাদের আশা শেষ পর্যন্ত ভোটে আসবে বিএনপি, আর যদি তা না হয় তবে দলীয় সিদ্ধান্তে কৌশলগত পরিবর্তন আসতে পারে 8 মে শুরু হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে কঠোর অবস্থান থেকে সরে আসছে বিএনপি।
তৃণমূলের মতকে প্রাধান্য দিয়ে উপজেলার ভোট নিয়ে নমনীয় হতে পারে অবস্থান। শিগগিরই স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে দলের অনুমতি না পেলেও নিজ উদ্যোগে ভোটে থাকার প্রস্তুতি নিচ্ছেন অনেক তৃণমূল নেতা। কখনো ভোট বর্জন, কখনো অংশগ্রহণ, এভাবেই প্রায় এক যুগ কেটেছে বিএনপির। এবার উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নে অবস্থান কি হবে তা নিয়ে দলের ভেতরেই চলছে নানা আলোচনা। জাতীয় ও সিটি নির্বাচনের আগে 2019-এর উপজেলা পরিষদের ভোটও বর্জন করে বিএনপি। তবে সে নিষেধ ভেঙে তাতে অংশ নিয়ে জয়ী হন তৃণমূলের অনেক নেতা। এ অবস্থায় বেশিরভাগ নেতাই মনে করছেন তৃণমূল শক্তিশালী করতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার কোনো বিকল্প নেই। যেটাকে আমরা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করি সেটা হবে না। এর মধ্যেও যদি আমাদের কোনো নেতা বা কর্মী যদি ইন্ডিপেন্ডেন্টলি সাহস করে দাঁড়ায়, জিতে আসতে পারে বা জিতে না আসুক, ইলেকশন করতে পারে, আমি মনে করি এটাতে আমাদের পার্টি থেকে বাধা দেওয়া উচিত না। নির্বাচনের উপর আমাদের দলের নেতাদের একটা অনীহা হয়ে গেছে। ভোট কেন্দ্রে যেতে পারে না, এজেন্ট দিলে কান ধরে বাইর করে দেয়, প্রিসাইডিং অফিসারের কাছে নালিশ করলে তারা কোনো সদুত্তর দিতে পারে না। কেমন যেন একটা গা ছাড়া ভাব। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়া না নেয়া প্রশ্নে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সেটা সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই এটা সঠিক সময়ের মধ্যে তো সিদ্ধান্ত আসতেই হবে। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদে এ নিয়ে তৃতীয়বারের মতো হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। 2014 সালের পর এতে আর অংশ নেয়নি বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আরও জানাতে এবার মাদারীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, মাদারীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় প্রার্থী রয়েছেন তাদের প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে যে প্রভাব বলয় সৃষ্টি হচ্ছে, এ বিষয়ে কি তথ্য জানতে পেরেছেন? জি, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখছি যে আগামী যে প্রথম ধাপের যে নির্বাচন উপজেলা পরিষদের, সেখানে মাদারীপুরের যে 5টি উপজেলা রয়েছে এর ভিতরে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে। এরপর সেটি হচ্ছে 8 মে। এই নির্বাচন ঘিরে কিন্তু ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যতীত অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জাতীয় পার্টি সহ যে অন্যান্য সমমনা যে দলগুলো, তাদের কোনো প্রার্থী আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তবে আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিটি উপজেলায় কিন্তু নির্বাচনের মাঠে ইতিমধ্যে তাদের প্রচারণা শুরু করেছে এবং সেক্ষেত্রে অনেক ইউনিয়ন পর্যায়ে তারা কিন্তু কর্মী সমাবেশ করছেন। কর্মীদের শক্তি করার যে উদ্যোগটি তারা নিচ্ছেন। বিশেষ করে মাদারীপুরের শিবচর রাজ্যের এবং মাদারীপুর সদর উপজেলার মধ্যে সদর উপজেলায় যেটি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে সবচেয়ে বেশি একটি জমজমাট নির্বাচনের একটা পরিবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মাদারীপুরের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক 2 বারের উপজেলা চেয়ারম্যান পাবেলুর রহমান শফিকের এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী তার বড় ছেলে আসিফুর রহমান খান, এই দুজনে নিজেদেরকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে তারা ইতিমধ্যে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে সমাবেশ, কর্মী সমাবেশ, বিভিন্ন সাংগঠনিক তৎপরতা পরিচালনা করার ফলে এক ধরনের নির্বাচনের যে পরিবেশ সেটি আসলে মাদারীপুরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এমনটি আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি অন্যান্য যে দলের কথা বলছিলাম সেটি আসলে তেমন কোনো প্রভাবে তাদের দেখা যাচ্ছে না, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড তাদের আমরা দেখতে পাচ্ছি না। সব মিলিয়ে মাদারীপুরে আগামী যে প্রথম ধাপের নির্বাচন সেটি আসলে এখানে একটি নির্বাচনী জমজমাট লড়াই হতে পারে বলে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে সেটি আমরা আসলে দেখতে পাচ্ছি। এই ছিল আমার কাছে মাদারীপুরের উপজেলা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মাদারীপুর থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। বিশ্বজুড়ে কাজে স্বীকৃতি মিললেও দেশে বাধার মুখে পড়তে হচ্ছে। মঙ্গলবার আদালতে হাজির হয়ে এভাবেই ক্ষোভ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্তব্য করেন, এজন্য একদিন জবাব দিতেই হবে। এদিকে শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। 2 মে শুনানির দিন ধার্য করা হয়েছে। কখনো শ্রম আদালত, কখনো ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাচ্ছেন। 5 মাস ধরে এভাবে দৌড়াতে হচ্ছে ডক্টর ইউনূসকে। মঙ্গলবার যান ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ
আর শামস জগলুল হোসেনের আদালতে, কারণ তার বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের কর্মচারী কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ। ইউনুস সহ ১৪ আসামির বিরুদ্ধে দুদকের চার্জশিট আমলে নিয়েছে আদালত। বিচারের জন্য পাঠানো হয়েছে বিশেষ জজ ৪-এর আদালতে। তারা এই টেলিকম কমিউনিকেশনের যে ২৬ কোটি টাকা তারা এখান থেকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রদান করে তারা নিজেরা লাভবান হয়েছেন এবং ক্ষতি সাধন করেছেন, সেটার কগনিজেন্স আজকে গ্রহণ করা হয়েছে এবং কগনিজেন্স গ্রহণ করার পর এটা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। ১২৭ জন নোবেল লরিস ওনারা বলেছেন, জাতিসংঘ এই মামলা প্রত্যক্ষ করে ওনারাই বলেছেন নে বিচারের সাথে প্রতারণা। অভিযোগ যেহেতু আপন আমলে নিয়েছে, এখন আমরা নেক্সট টাইম যে তারিখে যাব আমরা ট্রায়াল ফেস করব। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ডক্টর ইউনুস, প্রশ্ন তোলেন দেশে আইনের শাসন নিয়ে। বালা মুসিবত হচ্ছে মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায় সেভাবে থাকতে পারছে না। আইনের শাসন বলে যে একটা জিনিস সেটা আমরা পাচ্ছি না কোথাও। সারা দুনিয়া বাংলাদেশ থেকে শিখতে চায়, আমরা সেটাতে গৌরববোধ করার কথা। তা না করে আমরা এমন কাজ করছি যেন একটা পাপের কাজ করে ফেলেছি আমরা, এমন অনুভূতি হওয়ার তো কোনো কারণ ছিল না। এদিনও আদালতে উপস্থিত ছিলেন কানাডা, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩ দিন চিকিৎসার পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা ফিরোজায় পৌঁছান। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাসায় আনা হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নিলে বয়সের কারণে নানা সংক্রমণের সম্ভাবনা থাকে, তাই শারীরিক অবস্থার অবনতি ঠেকাতে মেডিকেল বোর্ডের সুপারিশে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়েছে। যেসব চিকিৎসা বাড়িতে সম্ভব তা দেয়া হবে। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চাওয়া হয়েছে বলেও জানান ডাক্তার জাহিদ। শারীরিক সুস্থতা যেটুকু হয়েছে সেটি যাতে আরও হসপিটালের পরিবেশের কারণে বা কোনো ধরনের ক্রস ইনফেকশনের কারণে আরও বেশি খারাপের দিকে না যায়, সেজন্যই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা বাসাতেই সার্বক্ষণিকভাবেই চলবে। টিভি চ্যানেলের ফিডের অবৈধ সম্প্রচার বন্ধে কঠোর অবস্থানের কথা জানান তথ্য প্রতিমন্ত্রী। আর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে আমদানি করা সেট টপ বক্স বাজারজাত ও ব্যবহারকারীর বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই প্রতিমন্ত্রী। অনলাইন প্ল্যাটফর্মে কেবল টিভির দেশি বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধের দাবি ছিল অপারেটরদের। এছাড়া কেবল টিভি ডিজিটালাইজেশন বাস্তবায়ন চান তারা। এসব নিয়ে সচিবালয়ে দুই প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সংশ্লিষ্টরা। পরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশি বিদেশি টিভি চ্যানেলের ফিড শুধু কেবল ও ডিটিএইচ অপারেটররা সম্প্রচার করতে পারবে, তাদের বাইরে অন্য কেউ করলে তা বেআইনি। ডিটিএইচ এবং কেবল অপারেটরদের তাদের বাইরে অন্য কেউ যদি এই ফিড গ্রাহকের কাছে নিয়ে যায় সেটি বেআইনি এবং অবৈধ। এবং এই বেআইনি কাজ করতে গেলে যেটি হয়, সরকার রাজস্ব হারায় এবং বিভিন্নভাবে মানে অর্থের মুদ্রা পাচার হয়। একই সভায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, অবৈধ সেট টপ বক্স আমদানি ও বাজারজাত বন্ধ করতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই অবৈধ সেট টপ বক্স বাজারে যাতে কোনোভাবেই এটা বাজারজাত হতে না পারে তার জন্য অভিযান জোরদার করবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যেন অবৈধ সেট টপ বক্স তারা আমদানি না করে, বাজারজাত না করে এবং কোনো গ্রাহক, কোনো ক্রেতা যাতে এটা ক্রয় না করে। প্রতিমন্ত্রীরা আরও জানান, অবৈধ ডিটিএইচ অপারেটরদের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি দেশের নিরাপত্তা বিঘ্ন হওয়ার শঙ্কাও রয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস পোশাক শ্রমিক সহ স্বল্প আয়ের মানুষের। এদের বেশিরভাগই জ্বালানি হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করলেও জানেন না সিলিন্ডার ব্যবহারের নিয়ম, সতর্কতা বা আগুনের ঝুঁকি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
এসব মানুষকে সচেতন করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুরের তেলির চালা শ্রমিক কলোনি। সারি সারি টিনের ঘরে বসবাস স্বল্প আয়ের মানুষের। তারা রান্নার কাজে ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। তেলির চালার মতো এমন অনেক ঘনবসতিপূর্ণ এলাকা আছে নগরীতে। অগ্নিঝুঁকির বিষয়ে না জানার কারণে প্রায় ঘটছে বড় দুর্ঘটনা। অনেক ভয় লাগে রান্নাতে, ছোট বাচ্চাদের রান্না লাগে তো অনেক ভয় লাগে। আমরা পুরোপুরি অতটা নিয়ম কোনো জানি না। এখন ধরেন এরকম দুর্ঘটনা তো আমরা কোনোদিন পড়িনি। আগুন ধরছে, আমরা তো নিবেনের জন্য প্রশিক্ষণ দিই না, আমরা তো ওটা জানি না কিভাবে নিবেতে হয়। জেলার গ্রামাঞ্চলের মুদি ও ওষুধের দোকানেও দেদারসে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। বিক্রেতারাও জানেন না সিলিন্ডার ব্যবহারের নিয়ম নীতি। ওইভাবে ট্রেনিং নেয়, আমি ইউটিউবে ভিডিওগুলো দেখি, ওই যে ফায়ার সার্ভিস যে ট্রেনিংগুলো দেয়। ওইভাবে জানি না, শিখলে হয়তো জানবো, তাছাড়া তো উপায় নেই আমার। এ ধরনের দুর্ঘটনা রোধে স্বল্প আয়ের মানুষের জন্য নিরাপদ ঘর তৈরি ও সিলিন্ডার ব্যবহারে সচেতনতায় নানা উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ডিলারশিপ যাদের আছে তাদের সহ এবং ফায়ার সার্ভিস সহ আমরা ওই এলাকায় একটা ড্রিলের ব্যবস্থা করছি, যে ড্রিলের মাধ্যমে এই সিলিন্ডার গ্যাস ব্যবহার এবং অগ্নিকাণ্ড ঘটার সাথে সাথে কি কি করণীয় থাকে এই বিষয়ে তারা একটা সম্যক জ্ঞান তাদেরকে দিবে। একটা ড্রিল মতো করা হবে। এরকম ঘনবসতি এলাকাগুলোতে সচেতনতা তৈরি করাটা এখন আমরা একটু বেশি মনে করছি। গত 13 মার্চ বিকেলে তেলিরচালা এলাকার শ্রমিক কলোনিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন 36 জন। এ পর্যন্ত 17 জনের মৃত্যু হলেও তদন্ত কমিটির প্রতিবেদনে দায়ী করা হয়নি কাউকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, বলা হচ্ছে যে নিরাপদ ঘর তৈরি এবং সিলিন্ডার ব্যবহারের সচেতনতার বিষয়ে জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করবে। সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে? আর আরেকটি বিষয় জানাবেন, যেসব এলাকায় এসব দুর্ঘটনা বেশি হচ্ছে সেসব এলাকায় কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই যে অগ্নি দুর্ঘটনায় 36 জন দগ্ধ হয়েছেন এবং এর মধ্যে 17 জন মারা গেলেন। এই ঘটনার পর যে তদন্ত কমিটি করা হয়, সেই তদন্ত কমিটি এর মধ্যে কিন্তু তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টে দুটি বিষয়কে জোর দেওয়া হয়েছে। একটি হচ্ছে যে যেই শ্রমিক বা নিম্ন আয়ের মানুষরা যে ঘরটিতে থাকেন সেই ঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং তারা যে সিলিন্ডারটি ব্যবহার করেন সেই সিলিন্ডারের ব্যবহার এবং অগ্নি সতর্কতার জন্য যে সচেতনতা তৈরি সেই ব্যবস্থাটির প্রতি জোর দেওয়া। এই দুটি বিষয়কে সামনে রেখেই কিন্তু জেলা প্রশাসন কাজ করছে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন। তবে এই যে অগ্নি দুর্ঘটনায় সতর্কতা বা সচেতনতা যেটাই বলি সেটি কিন্তু সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ এখনও জানে না এবং তারা কিন্তু যে আগুন লাগলে বা সিলিন্ডারে গ্যাস লিক হলে কি করণীয় সেটি অনেকেই জানেন না। ফলে যেনতেনভাবে তারা ব্যবহার করছেন এবং যেই ঘরগুলোতে থাকছেন তাদের ঘরগুলো অত্যন্ত ছোট এবং সেই একই রুমে তারা বসবাস করছেন এবং তার পাশেই সিলিন্ডার রেখে কিন্তু রান্নাবান্না করছেন। ফলে অগ্নি দুর্ঘটনার যে ঝুঁকি সেটি তারা প্রতিদিন মাথায় নিয়েই কিন্তু আসলে ঘুমাতে যাচ্ছেন এবং এই যে সিলিন্ডারের যে ব্যবহার বা বিক্রি ব্যবস্থা সেখানেও কিন্তু আমরা একটা হযবরল অবস্থা দেখেছি। কোনো ধরনের লাইসেন্স ছাড়া, কোনো আগুনের যে ফায়ার সার্ভিসের যে সার্টিফিকেট এগুলো ছাড়াই কিন্তু যেনতেনভাবে যে কোনো জায়গায় কিন্তু এই সিলিন্ডার বিক্রি হচ্ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু দোকানে সিলিন্ডার বিক্রি হচ্ছে এবং সেই সিলিন্ডার যে রাখা হয়েছে সেগুলো কিন্তু উন্মুক্ত স্থানে রাখা হয়েছে কোনো ধরনের সেফটি বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এবং এই এখানে যে তাপমাত্রার বিষয়টি থাকে একটি সিলিন্ডার রাখার বা এটি রক্ষণাবেক্ষণ করার, সিলিন্ডার যে মেয়াদ থাকার বিষয় সেগুলো কিন্তু কোনোটাই আসলে তদারকি হচ্ছে না এবং এখানে স্থানীয়রা বলছেন যে এখানে তদারকির অভাব থাকাতেই এই বিষয়গুলো সামনে এসেছে এবং ওষুধের দোকান, মুদির দোকান সহ বিভিন্ন দোকান কিন্তু অবাধে এই সিলিন্ডার গ্যাসের যে বিক্রি সেটি কিন্তু রয়েছে এবং আপনি জানেন যে এখানে শ্রমিক অধ্যুষিত এলাকায় এগুলোর চাহিদাও বেশি। সেই কারণে কিন্তু চাহিদা মাথায় রেখে বিভিন্ন যারা ব্যবসায়ী তারা মুনাফার লোভে কিন্তু এই সিলিন্ডারগুলো বিক্রি করছেন এবং এই ক্ষেত্রে আগুনের যে ঝুঁকি সেটি কিন্তু থেকেই যাচ্ছে। এই ছিল গাজীপুরের অগ্নিকাণ্ডের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনের সর্বশেষ খবর।
গাজীপুর থেকে জানাছিলেন সহকর্মী আবুল হাসান। গুজব প্রতিরোধে প্রয়োজন হলে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করার সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক নয় বলছেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে হস্তক্ষেপ করলে ভুল বার্তা পাবে সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবে ই-কমার্স ব্যবসা। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে জানানো হয়, সরকারের অভিযোগ আমলে না নিলে ফেসবুক, ইউটিউব সহ সামাজিক মাধ্যম প্রয়োজনে সাময়িক বন্ধ করে দেওয়া হবে। ওদের কোনো হেড অফিস না থাকার কারণে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সুপারিশ কথা শোনা হয় না। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য এগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে গুজব প্রতিরোধের ব্যবস্থা হিসেবে কোনো মাধ্যমকে বন্ধ করে দেয়া যুক্তিসঙ্গত হতে পারে না বলছেন ব্যবহারকারীরা। বুঝতে শিখতে হবে যে কোনটা গুজব আর কোনটা গুজব না, আর অযথা শেয়ার দেওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানসিক যে পার্সোনাল যে একটা সচেতনতা, এটা দরকার। আমাদের যদি এটা বন্ধ করে দেয়, এই জায়গাটা কিন্তু টোটালি কাট অফ হয়ে যাবে। আর যখনই কাট অফ হয়ে যাবে তখন এটা আমাদের জন্য হচ্ছে কি, আমাদের যে ডেইলি লাইফ ছিল সেটা থেকে আমরা একটা বিচ্যুতি হবে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, ফেসবুক, ইউটিউব বন্ধ করে দিলে ভুল বার্তা পেতে পারে সমাজ, বরং প্রয়োজন স্বাধীন তথ্য প্রবাহ। সত্য মিথ্যা যাচাই করবে মানুষের বিবেক। সোশ্যাল মিডিয়া ভিত্তিক ই কমার্সের পরিমাণ কিন্তু অত্যন্ত বড়, যথেষ্ট বড় বাংলাদেশে, এবং কোনো কারণে যদি এই প্ল্যাটফর্মগুলো আজকে বন্ধ হয়ে যায় আমাদের দেশে, তাহলে কিন্তু একটা বড় একটা শ্রেণীর মানুষ কিন্তু একটা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়বে। এদিকে সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে ফেসবুক, ইউটিউব, গুগলের মতো বহুজাতিক কোম্পানির অফিস না থাকায় তাদের থেকে তথ্য সহায়তা পাওয়া সম্ভব হয় না। জবাবদিহিতার মধ্যে থাকবে, ওদের কাজকর্ম সরকার নিয়ন্ত্রণ করবে, এবং গুগল, ফেসবুকের নিজস্ব মানে পদ্ধতি থাকবে, যার মাধ্যমে এই ধরনের গুজব রটানো এগুলো বন্ধ করা যায়। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ডেটা রিপোর্টালের তথ্য বলছে, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 5 কোটির বেশি, আর ইউটিউব ব্যবহার করেন 3 কোটির বেশি মানুষ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।